নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেল দুনিয়াদারিতে। আমি প্রভাত। আজকে এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা আজকাল শুধুমাত্র সারা দেশ জুড়ে আলোচনার বিষয় তো নয়, সারা বিশ্ব জুড়ে আলোচনা একটা প্রধান বিষয় রয়েছে। সেটা হলো ইললিগাল মাইগ্রেশন, এবং তারই ফলস্বরূপ আমেরিকায় অবৈধভাবে প্রবেশকারী 104 জন ভারতীয়কে আমেরিকা ফেরত পাঠিয়ে দেয়। এবং সেটা কোনো সাধারণভাবে নয়, হাতে হ্যান্ডকাফ, পায়ে কোমরে শিকল বেঁধে তারপরে পাঠায়, তাও আবার মিলিটারি ফ্লাইটে করে। এখানে একটা তারপরেই শুরু হয়ে যায় যত হাঙ্গামা, যত প্রোটেস্ট, এবং পার্লামেন্টেও এই নিয়ে অনেক বিবাদ হাঙ্গামা হয়। আর আপনাদেরও মনে হতে পারে যে আমেরিকা এই প্রথম এই ধরনের কোনো স্টেপ ভারতীয়দের বিরুদ্ধে নিয়েছে, সেটা আমারও প্রথমে মনে হয়েছিল। কিন্তু যখন আমাদের দেশের বিদেশমন্ত্রী ফরেন মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর পার্লামেন্টে এসে একটা স্পিচ দেয় এই বিষয়ে, এবং এই বিষয়টা ডেটা পেশ করে, তখন ক্লিয়ার হয় যে এই ধরনের ডিপোর্টেশন ড্রাইভ কোনো প্রথম নয়, অনেক বছর ধরেই চলছে। আর আমি যদি সেই ডেটা দেখে আমি আপনাদের বলি যে এই ডিপোর্টেশন ড্রাইভ 2009 থেকে চলছে, 2009 থেকে এখনও পর্যন্ত কন্টিনিউ। 2009 যেরকম হয়েছে 734, তারপর 2010-এ 739, 2011-তে 597, পরপর সো অ্যান্ড সো ফোর্থ, এবং 2025-এ এখন 104 জন, যেটা 5 ফেব্রুয়ারিতে যেটা পাঠিয়েছে। এখানে একটা জিনিস দেখার বিষয় হলো যে 2019 সালে 2042 জন ইলিগাল মাইগ্রেন্টসদের, ভারতীয় ইন্ডিয়ান ইলিগাল মাইগ্রেন্টসদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা, এবং 2020-তে 1889 জনকে। আর সেটা এখনও পর্যন্ত যবে থেকে ডিপোর্টেশন হচ্ছে তখন থেকে এখনও পর্যন্ত হায়েস্ট এবং সেকেন্ড হায়েস্ট। কিন্তু এখানে একটা এবং তখন ডোনাল্ড ট্রাম্পই তখন প্রেসিডেন্ট ছিল আমেরিকার। তাই এখানে একটা প্রশ্ন আসছে যে যদি 2009 সাল থেকে 9 সাল থেকে এখনও পর্যন্ত ডিপোর্টেশন হয়ে থাকে, এবং 2019 এবং 2020 যদি হায়েস্ট এবং সেকেন্ড হায়েস্ট হয়, তাহলে এখন কেন এত নিউজ, এখন কেন এত কন্ট্রোভার্সি, তখন কেন এত কিছু হয়নি, বা তখন কেন শোনা যায়নি, এখন কেন এত কিছু শোনা যাচ্ছে পার্লামেন্টে, বা এত কেন হাঙ্গামা হচ্ছে, তাই না? এটা তো প্রশ্নটা আসবেই। প্রশ্নটা ভালো প্রশ্ন, আসারই কথা। এটার কারণ হলো একটা ভিডিও। কারণ ইউএস অথরিটি একটা ভিডিও পোস্ট করে টুইটারে, যেখানে দেখায় যে ভারতীয়দের যারা অবৈধভাবে প্রবেশ করেছে আমেরিকাতে, তাদের হাতে পায়ে কোমরে শিকল বেঁধে তাদেরকে এই মিলিটারি যে ফ্লাইট রয়েছে C-17 গ্লোবমাস্টার, সেখানে তুলতে দেখায়। আর এই ভিডিওটা ব্যঙ্গ করে টুইটারে পোস্ট করে। আর এই ভিডিওটা যে সমস্ত ভারতীয়রা যারা দেখে, তাদেরকে একটু সেন্সিটিভ হয়ে যায় দেখে, কী করে আমেরিকা এই ধরনের কাজ কোনো ভারতীয়দের সাথে করতে পারে, যে হাতে পায়ে কোমরে শিকল বেঁধে তাকে তুলছে, একজন ক্রিমিনাল বলতে টেরোরিস্টের মতো বলতে। অনেকে এই বিষয়ে বলেছে। আর আমিও একটু সেন্সিটিভ হয়েছিলাম প্রথমে দেখে, কারণ আমিও এই ধরনের ভিডিও বা এই ধরনের কোনো দৃশ্য বা ছবি এর আগে কোনোদিন আমি দেখিনি। এটাও আমার কাছে নতুন, বা প্রথম আমি দেখছি। আর তারপরে শুরু হয়েছে যত আলোচনা এই নিয়ে, যত কন্ট্রোভার্সি, যে কীভাবে আমেরিকা এই ধরনের একটা ব্যবহার, এই ধরনের স্টেপ ভারতীয়দের বিরুদ্ধে নিতে পারলো, ভারতীয়দের সাথে কী করে আমেরিকা এই ধরনের কাজ করতে পারে, তা আবার মিলিটারি ফ্লাইটে করে। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, এখনও পরপর 2টো ফ্লাইটে করে 116 জন এবং 119 জনকে ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। আর আপনাদের জানার জন্য বলে দিই যে 2009 থেকে ডিপোর্টেশন ড্রাইভ চলছে। তো 2009 থেকে এখনও পর্যন্ত যতগুলো ডিপোর্টেশন ড্রাইভ হয়েছে, প্রত্যেকটা ডিপোর্টেশন ড্রাইভের সময় সিভিলিয়ান এয়ারক্রাফটই করে ডিপোর্ট করা হয়েছে। আর অন্য কোনো দেশে মিলিটারি এয়ারক্রাফট নিজের দেশে অ্যালাউ করে না, কারণ সভরেনিটি, ন্যাশনাল সিকিউরিটি এক্সেট্রা বিভিন্ন ধরনের বিষয় উঠে আসে। কিন্তু এখানে একটা জিনিস দেখার বিষয় হলো যে এই ধরনের মিলিটারি এয়ারক্রাফটে করে, বিশেষ করে এই ধরনের C-17 গ্লোবমাস্টারে করে ডিপোর্টেশন করা ইজ মাচ মোর এক্সপেন্সিভ দ্যান দ্য আর্লিয়ার অন চিপার ওয়ান লাইক সিভিলিয়ান এয়ারক্রাফট। তাহলে আমেরিকা কেন এই ধরনের একটা এক্সপেন্সিভ পথটা বেছে নিল? সে চাইলে একটা চিপার পথ, যেটা আছে সিভিলিয়ান এয়ারক্রাফট, যেটা করে ডিপোর্ট, সেটা দিয়ে করতে পারতো, তাও সে করলো না। কারণ এটা একটা লজিক্যাল কোয়েশ্চেন না? কারণ কেউই নিজের খরচা বাড়াতে যায় না, বিশেষ করে এই ধরনের ডিপোর্টেশনের জন্য, যেখানে খরচা আমেরিকাকে ওঠাতে হচ্ছে, আমেরিকায় নিজের খরচা করছে। তাও কেন করছে? যদি সিভিলিয়ান এয়ারক্রাফটে যদি 50 টাকা খরচা হয়, একটা এক্সাম্পল দিয়ে বলছি, তো যাতায়াতের জন্য এই মিলিটারি এয়ারক্রাফটে করে 100 টাকা খরচা হবে, তাও কেন করছে? এটা ভাবার বিষয়, এটা লজিক্যাল জিনিসটা কোয়েশ্চেন না। তার কারণ হলো ডোনাল্ড ট্রাম্প। কেন? কারণ আপনারাও যারা ফলো করেন, যারা দেখেন ইন্টারন্যাশনাল নিউজ, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প এখন দ্বিতীয়বারের জন্য আবার আমেরিকার রাষ্ট্রপতি হয়েছে। আর আমেরিকার রাষ্ট্রপতি প্রেসিডেন্সিয়াল ইলেকশনের যে ইলেকশনের টাইমে যে ম্যানিফেস্টো ছিল, ইলেকশনের যে ক্যাম্পেনিংয়ের সময় মেন ফোকাসই ছিল, মেন এজেন্ডাই ছিল ডোনাল্ড ট্রাম্পের যে ইলিগাল মাইগ্রেন্টস, ওদেরকে ডিপোর্ট করবে, ওদেরকে লার্জেস্ট ডিপোর্টেশন করবে হিস্ট্রির মধ্যে, আমেরিকার হিস্ট্রিতে।
আর ডোনাল্ড ট্রাম্প এদেরকে ইললিগাল মাইগ্রেন্টস বলে না, ওদেরকে এখন এই সময় মানে বিশেষ করে এই বছর থেকে মানে যে ক্যাম্পেন করেছে ওই সময় থেকে ওদেরকে ইললিগাল এলিয়েন বলে ওদের ঘোষণা করেছে, তারা ইললিগাল এলিয়েন্স, ঠিক আছে। আর ডোনাল্ড ট্রাম্প যখন আগে যখন প্রথমবার যখন প্রেসিডেন্ট ছিল 2017 থেকে 2020, তখন তো ডোনাল্ড ট্রাম্পের সময় তো হায়েস্ট মানে যে ডিপোর্টেশন হয়েছে ওনার সময়ে, আমি সেটা দেখিয়েছি যে 2019 এবং 20-তে 2042 জন, 1889 জন, কত 1800, হ্যাঁ সামথিং 1889 জন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন যখন ফিরে এসছে আর নিশ্চয়ই ডেটা অ্যানালাইজ করে দেখেছে যে যে কী বলে ওইভাবে হবে না, কারণ এত রিপোর্ট করার পরও মানে দিন প্রতিদিন এর প্রবণতা বেড়েছে ইলিগাল মাইগ্রেন্টসদের সংখ্যা আমেরিকাতে ঢোকার, তাই না? তো এটার জন্য অন্য একটা রাস্তা বের করতে হবে, তার জন্যই নিশ্চয়ই এরকম একটা পদক্ষেপ আমেরিকা নিয়েছে। আর টোটাল এই বিষয় এটা কী করতে চাইছে, একটা সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করতে চাইছে মানুষের মনে, যারা এটা করতে চায়, যে একটা স্ট্রং মেসেজ দিতে চাইছে টোটাল সম্পূর্ণ পৃথিবীতে, যে তোমরা যদি এরকম করে যদি আসো, তোমাদেরকে এইভাবে হাতে পায়ে কোমরে শিকল বেঁধে এইভাবে তোমাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে একটা প্রশ্ন আসছে যে তাহলে, যেটা জেনুইন প্রশ্ন, যে তাহলে সবাই তাহলে আর এরকম করছে কেন? কী এমন আছে আমেরিকাতে? সবাই আমেরিকার জন্য যাওয়ার জন্য এত পাগল কেন? এত ইলিগাল মাইগ্রেন্টসদের সমারোহ বলতে গেলে, যে আমেরিকান বর্ডারের মধ্যে যে মানে জড়ো হচ্ছে, আপনারা যদি ইউটিউব খুলে দেখেন ইলিগাল মাইগ্রেন্টস ইন টু দ্য ইউএসএ, মানে হাজার না হল শত মানে 100টার ওপরে তো ভিডিও পেয়েই যাবেন আপনারা। তারা আমেরিকা যাওয়ার জন্য তো পাগল কেন? তারা কী এমন আছে আমেরিকাতে? তার মেন কারণ হলো আমেরিকান ড্রিমটা কি? আমেরিকান ড্রিমটা হলো এটা একটা আমেরিকান কনসেপ্ট একটা, ঠিক আছে। এটা 1990s সময়, 1930s সময় এটা এই কনসেপ্টটা এসেছিলো। এটা বিশেষ করে এটা যে মেন যে মানে সেটা হলো ডেমোক্রেসি, লিবার্টি, ইকুয়ালিটি বেস করে। কিন্তু পরবর্তী সময় আরও বিভিন্ন ধরনের মানে এর মধ্যে আরও বিভিন্ন ধরনের শব্দ জুড়তে থাকে। এর মধ্যে যেগুলো পরবর্তীকালে যেগুলো আরও বেশি ফেমাস হয় যেটাতে আমেরিকান ড্রিমের মধ্যে, সেটা হলো বিকামিং রিচ, ধন সম্পদ সম্পূর্ণ হওয়া, কমফোর্টেবল লাইফস্টাইল হবে, ঠিক আছে, বেটার স্যালারি বা বেটার ওয়েজেস পাবে। মেন যে এগুলো তো রয়েছেই। আমেরিকান ড্রিমের মেন কথা হয়েছিল এটা, যে বিশেষ করে আমেরিকানদের জন্য, যারা আমেরিকায় বসবাস করে, তারা ছিল যে পৃথিবীর মধ্যে সব থেকে মানে ধন সম্পদ সম্পূর্ণ একটা মানে রেস, একটা সম্প্রদায় হবে আমেরিকান যারা, তাদের জন্য। আর এই জিনিসটাই হচ্ছে মানে বাইরের দেশের যারা নাগরিক, বিশেষ করে যারা ডেভেলপিং ওয়ার্ল্ড, যারা মানে গরিব দেশ তুলনামূলকভাবে, তাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে। তারা আমেরিকায় যাওয়ার জন্য এত পাগল যে তারা এর জন্য সব কিছু করতে পারে, ঠিক আছে। আর এখানেই সুযোগ নিয়ে নেয় হচ্ছে যারা হিউম্যান ট্রাফিকার্সরা, এজেন্টরা, তার জন্য 40 লাখ টাকা, 50 লাখ টাকা, কারোর থেকে 1 কোটি টাকা তাদের থেকে মানে চার্জ করে তাদের থেকে, ঠিক আছে। আর মানে যাদের থেকে চার্জ করে, যারা এর ক্ষোভে যারা পড়ে যায়, বিশেষ করে তারা এমন না যে খুবই শিক্ষিত, খুবই বড় ঘর থেকে আসে, তা না। তারা মানে কম পড়াশোনা জানে কিন্তু হ্যাঁ, এই টাকাটা মানে জোগাড় করে দিতে পারে সেরকম জায়গা জমি রয়েছে। বিশেষ করে এটা নর্থার্ন পার্ট থেকে, নর্থ ওয়েস্টার্ন পার্ট থেকে, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, এই সাইডটা থেকে বেশি, বিশেষ করে এদের চাষবাসের জমি জায়গা বেশি আছে, ঠিক আছে। তারা ওদিক থেকে বেশি মানে প্রাবধানটা বেশি, কারণ ওদিকের লোকের জন্যই বেশি আমেরিকা, কানাডা যাওয়ার জন্য পাগল তারা, ঠিক আছে। তো তাদেরকে কীভাবে নিয়ে যায় সে এজেন্টরা? তাদেরকে 3টে রুটের মাধ্যমে তাদেরকে হচ্ছে আমেরিকায় তাদেরকে নিয়ে যায়। এক তো মানে সবকটা ইলিগেল রুট, যেদিকে ডাঙ্কি রুট বলে, ডাঙ্কি রুট। আপনারা একটা মুভি দেখেছেন তো, বা না দেখলে শুনেছেন তো, যেটা মানে আগের বছর লাস্ট ইয়ার মনে বেরিয়েছিল, যেটা হচ্ছে শাহরুখ খানের মুভি ডাঙ্কি। ওই সিনেমাটার মধ্যে হুবহু মানে পুরো সব কিছু খুলে দেখানো হয়েছে, যে কীভাবে তাদেরকে ওখানে হয়তো ক্যানাডা মানে ইউকের বিষয়ে দেখানো হয়েছে, ইংল্যান্ডে যাবে, ইংল্যান্ডে কী করে নিয়ে যাবে, ঠিক আছে। সেম জিনিস এখানেও অ্যাপ্লাই হচ্ছে, এখানে আরও ডিস্টেন্সটা কভার হচ্ছে সেখানে। তো তারা মেন জিনিসে আসি, তারা কীভাবে নিয়ে যাচ্ছে। বিশেষ করে এখানে 3টে রুট রয়েছে। ইন্ডিয়া থেকে একটা তো কানাডা থেকে ডাইরেক্ট হচ্ছে ইউএসএ, মানে তো মানে এখান থেকে কানাডা লিগ্যাল ভিসাতে কানাডাতে যায়, যারা অ্যাটলিস্ট কানাডা যাওয়ার জন্য অ্যাটলিস্ট মানে লিগালি যারা পারমিসেবল, লিগালি তাদের কাছে যে ক্যাপাবিলিটি আছে, লিগালি তারা কানাডার ভিসা পেয়ে যায়। সেখান থেকে ওই যে এজেন্টরা আছে তাদেরকে হচ্ছে সেরকম সঠিক সময় হলে পরে তাদেরকে ইউএসএতে মানে ইউএসএর বর্ডার মানে কানাডার বর্ডার থেকে ইউএসএতে তাদেরকে পাচার করে,
এটা একটা গেল। 2 হচ্ছে মানে ইন্ডিয়া থেকে নয় দুবাই নয় মালয়েশিয়া থেকে আফ্রিকা থেকে ল্যাটিন আমেরিকা থেকে মেক্সিকো হয়ে তারপরে ইউএসের বর্ডার, ঠিক আছে। আরেকটা হলো ইন্ডিয়া থেকে ডাইরেক্ট হচ্ছে দুবাই, যেটা হচ্ছে সবথেকে পপুলার রুট, যেটা ইন্ডিয়া থেকে দুবাই থেকে হচ্ছে ডাইরেক্ট নয় আফ্রিকা, নয় ডাইরেক্ট হচ্ছে ব্রাজিল বা পেরু, সাউথ আমেরিকান কান্ট্রিতে পেরু, সেখানে ওখান থেকে হচ্ছে কলম্বিয়া হয়ে পানামা হয়ে মানে বাই ল্যান্ড হেঁটে তারপরে মেক্সিকো হয়ে তারপরে ডাইরেক্ট হচ্ছে ইউএসের বর্ডারে যায়। আমি যতটা বলছি এটা যতটা মানে খুব সোজা যতটা মনে হচ্ছে, খুব সুন্দর যতটা মনে হচ্ছে, আহা কত আরামসে চলে যাবে, না এতটা আরাম নয়, এতটা সোজা নয়, মানে খুব যে মানে শোনা যাচ্ছে। কারণ যারা যায় তারা এগুলো না জেনেই তারা যায়, ভাবে তো সব কিছু করে ফেলবো, যেটা সব যা রাস্তায় সামনে আসবে সব ভেঙে চুরে পৌঁছবই, কিন্তু যখন যায় তখন গিয়ে ওরা টের পায় যে কোথায় এসছি আমরা, কী করে যায় তারা, মানে কোন কোন পরিস্থিতিতে সম্মুখীন হতে হয়, তাদের কোনো কিছুর বাদ নেই, ঠিক আছে। পাহাড় পর্বত নদী, কত নদী যে পার করতে হয়, নদী নালা, তারপরে মরুভূমি থেকে শুরু করে সব থেকে বেশি যখন সাউথ আমেরিকান কান্ট্রিতে যখন পৌঁছায়, বিশেষ করে এই যে মানে পেরুতে, এই কলম্বিয়া যে এই যে সেন্ট্রাল আমেরিকান কান্ট্রি, এটা যে হেঁটে হেঁটে পুরো পার করতে হয়, এটা পানামা আর হচ্ছে কলম্বিয়ার যে বর্ডারটা প্রায় 100 কিলোমিটারের স্ট্রেচের জঙ্গল আছে, ড্যারিয়েন জঙ্গল, এই জঙ্গলটা পুরো হেঁটে পুরো পার করতে হয়, কয়েকদিন না খেয়ে থাকে, ঠিক আছে, বিস্কুট খেতে হয় বা জল নেই, কোনো কিছু খাওয়া নেই, মানে বিভিন্ন ধরনের যাচ্ছে অবস্থা। এটা তো একরকম গেল, প্লাস যে ড্যারিয়েন যে জঙ্গলটা রয়েছে 100 কিলোমিটার জঙ্গলটার মধ্যে কী কী পরিস্থিতি থাকে, বিভিন্ন ধরনের সাপ থেকে শুরু করে, ঠিক আছে, নদী নালা, আর সব থেকে বিষয় যে মানে এসে হলো এখানে অনেক মাফিয়া রয়েছে, এখানে ছিনতাই হওয়া মার্ডার হওয়ার মানে ইসে থাকে, অনেকে মার্ডার হয়ে যায় ওখানে, মানে চুরি ছিনতাই, অনেক মহিলা রেপ হয়ে যায় ওখানে, কারণ ওখানে কোনো প্রশাসন নেই, কিছু হয়ে গেলে পরে কার কোনো মানে দায়িত্ব নেই, কি মানে কিছু নেই, ঠিক আছে। অনেকে যারা একটুখানি চোট লেগে মানে হাঁটতে পারছে না পায়ে, কেউ তাকে পিছন ফেরেও দেখে না, কেউ যদি মানে প্রবাবিলিটি খুব কম, কেউ যদি একটুখানি দয়ালু হয় কেউ সাথ দিল, কিন্তু বেশির কারণ কেউ সাথই দেবেই কেন, কারণ কেউ যদি সাথ দেয় সে তো তারও মানে মরে যাওয়ার বা তারও আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না ওখানে, তো কেউ যদি মানে সেই জন্য খুব মানে কেউ মানে চায় মানে যারা যায় তারা খুব সেফে থাকে, যাতে কোনো চোট যাতে না লেগে যায়, কোনো যাতে আঘাত যাতে না লেগে যায়, ঠিক আছে, বা কোনো কিছু যাতে না হয়ে যাতে আমাকে এখানে যাতে মরে যেতে হয়, ঠিক আছে। এরকম অনেক আছে, ওই যারা ড্যারিয়েন জঙ্গলে যায় এরকম অনেক লাশ তারা দেখতে পায়, বডি তারা দেখতে পায় যাওয়ার পথে। আপনারা একটা ভিডিও ইউটিউবে সার্চ করে দেখবেন, টিমি কার্টার বলে একটা ইউটিউবার রয়েছে, সে এই বিষয়ে সে নিজে ড্যারিয়েন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, মানে ইউএসএ যাওয়ার জন্য, সে জাস্ট একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল, সে সাউথ আমেরিকায় থাকে, ঠিক আছে, একজন গ্রিসের ছেলে, তো ও মানে এই জিনিসটা করেছিল, তার ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে টোটাল একটা মানে ড্যারিয়েন জঙ্গলের এক্সপিরিয়েন্সটা সে মানে একদম ইসে করে মানে দেখিয়েছিল, সে খুবই ভয়ানক একটা মানে সিনারি ওখানে। তো সেই পরিস্থিতি মোকাবিলা করে তারা মানে অনেকে মারা যায় এখানে, তারপরে যখন হচ্ছে ইসেতে যখন পৌঁছায় যে কি বলে মানে যে ইউএস বর্ডারে যখন পৌঁছায়, ইউএস মেক্সিকো বর্ডারে, সেখানে গিয়ে বর্ডারে গেল, তখন ওখানে তো হচ্ছে মানে যা মানে খুব যদি ভাগ্য ভালো থাকলে অনেকে বেরিয়ে যায় বর্ডার থেকে, কারো চোখের নজরে না এসে, আর ভাগ্য খারাপ হলে পরে হচ্ছে মানে বর্ডার পুলিশ বা হচ্ছে ওরা ধরে নেয়, তো ওরা ধরে নিলে পরে এটা আগে পর্যন্ত এটা ছিল যে মানে ধরে নিত, ওখানে গিয়ে পরে যে ডিটেনশন ক্যাম্প আছে ওখানে গিয়ে রেখে দিত, তারপরে নয় ইসের জন্য কোনো আশ্রয়ের জন্য তারা অ্যাপ্লাই করতো, যে কোনো কিছুর জন্য আমরা এখানে রিফিউজি হিসেবে, তো ওর জন্য কেস টেস চলতো, তো সেইভাবে হোক 10 বছর 15 বছর ওইভাবে থেকে মানে থাকতে পারতো ওখানে। কিন্তু এখন যে ডোনাল্ড ট্রাম্প এসছে সেই সুযোগও তাদের দিচ্ছে না, এখন উল্টো সাউদার্ন বর্ডারের মধ্যে ন্যাশনাল এমার্জেন্সি তারা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প, যে মানে মিলিটারিকে ইনভলভ করে দিয়েছে, এই জন্য মিলিটারি ফ্লাইটে এখন হচ্ছে মানে পাঠাচ্ছে, মিলিটারিকে ইনভলভ করেছে বলে এক জিনিস। 2 হলো যে একটা মানে আগে একটা অ্যাপ ছিল, যে অ্যাপের মধ্যে তারা মানে বর্ডারে ঢুকে তারা অ্যাপ্লাই করতে পারতো যে রিফিউজির জন্য, সেই অ্যাপটাকেও ডোনাল্ড ট্রাম্প মানে বন্ধ করে দেয়, ব্যান করে দেয়, যে কোনো কিছু হবে না। আর এখন কি মানে সেই সুযোগটা দিচ্ছে না, ধরছে সাথে মানে যাদেরকে এখন যারা ভারতে যাদেরকে পাঠিয়েছে তারা
তারা ইদানিং মানে এই বছরই মানে জানুয়ারি ফেব্রুয়ারি স্টার্টিংয়ে বা জানুয়ারির শেষের দিকে তারা আমেরিকায় গিয়ে পৌঁছেছে, মানে এক মাস ডিসেম্বরে বেরিয়েছে বা জানুয়ারিতে মানে ঢুকেছে, বা অনেকে আছে 2 বছর আগে বাড়ি থেকে ভারত থেকে বেরিয়েছে, মানে এই সে 2 বছর পরে গিয়ে বর্ডারে গিয়ে পৌঁছেছে, কারণ অনেক দেশে তারা ছিল, অনেক সঠিক সময়ের অপেক্ষা করছিল, অনেক এজেন্টরা অনেক সুযোগ বুঝে তারা গেছে ওখানে। ঠিক আছে, মেন জিনিসে এবার আসি। তো হলো মানে ঢুকেছে, তাদেরকে ধরে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে, মানে সেরকম মানে সময় যাতে দিচ্ছে না যে কোনো কিছু অ্যাপ্লাই করা, কোনো কিছু করার জন্য কেউ কোথাও হেল্প করবে বা কিছু, তাদেরকে সে মিলিটারি ফ্লাইটে তুলে এবার শিকল কোমরে হাতে কোমরে শিকল বাজছে, ফ্লাইটে তুলে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এখানে মেন একটা জিনিস কি, এবার এখানে একটা কথা হলো, এখানে যারা ওখানে পৌঁছে যাচ্ছে, যেই আশা করে তারা ওখানে আমেরিকায় যাওয়ার জন্য এত টাকা খরচা করে তারা যাচ্ছে ওখানে, মানে যেই স্বপ্ন নিয়ে, সেই স্বপ্ন কি যারা পৌঁছে তাদের কি সেই স্বপ্ন কি সত্যি কি ওখানে পূরণ হচ্ছে? তারা কি সত্যি সেই ধরনের কাজ কি তারা সেই ধরনের জব কি তারা পাচ্ছে? সেই ধরনের মানে সেফটি সিকিউরিটি তারা কি অনুভব করছে ওখানে? না। তারা কী ধরনের জব করছে ওখানে? কি তারা কেউ যদি কোনো বাই চান্স যদি পৌঁছেও যায়, তারা কী জব করছে ওখানে? লেবারের জব করছে, ফার্ম লেবারের জব করছে, মানে অ্যাগ্রিকালচারের মধ্যে ফার্ম লেবারের, হাউসকিপিংয়ের জব করছে। ঠিক আছে, সে বাথরুম পরিষ্কার করা, পায়খানা পরিষ্কার করা, কেউ গ্রোসারি শপে জব করছে, কেউ ড্রাইভারের কাজ করছে, এগুলো করছে। তারা তো ইললিগালি গেছে ওখানে, তাদের কোনো ওখানে রাইটস নেই ওখানে। ঠিক আছে, যারা লিগ্যাল গেছে তারা তো একরকম ওদের রাইটস আছে, ওদের সব কিছু, তারা বিশেষ করে মানে ওরা বড় বড় কর্পোরেটে জব করছে, প্লাস যদি কিছু হয়ে যায় তাদেরকে সেই মানে মানে জরিমানাও তাদেরকে মানে কোম্পানির তরফ থেকে ওদেরকে দিতে হচ্ছে, সব কিছু মানে সব ধরনের সেফটি মানে সোশ্যাল সিকিউরিটি ওদের জন্য রয়েছে। কিন্তু ওদের পৌঁছেছে ওরা ইললিগালি। ঠিক আছে, যখন ওরা জব করছে, ওদেরকে যারা মানে এই ধরনের কাজ দিলে পরে ওদের মানে যারা এমপ্লয়ার, ওদের লাভ হয়, ওদেরকে মানে লিগ্যাল যারা, ওদেরকে যেই টাকা ওদেরকে দিতে হয় ওদেরকে সেই টাকা ওদেরকে দেয় না, ওদেরকে অনেক কম টাকা ওদেরকে দেয়, কম টাকা ওদেরকে পেয়ে যায়, কিন্তু ওদের কোনো রাইটস নেই, ওদের কোনো অধিকার নেই। ঠিক আছে, মানে একজন লেবার হিসেবে তারা ওখানে জীবনযাপন করে। এখন এইবারে ডোনাল্ড ট্রাম্প এসে ফটো ভিডিও পোস্ট করেছে বলে আজকে এত নিউজ, আজকে এত হাঙ্গামা, আজকে এত কিছু বিষয় আজকে আলোচনা হচ্ছে। আজকে আমিও এই ভিডিওটা বানাচ্ছি এই কারণে, আজকে জানা যাচ্ছে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছিও, আমি তাদেরকেও একটুখানি তারা লক্ষ্য করে, তারা যদি তাদের মধ্যে কেউ যদি যারা ভাবছে যে আমেরিকা যাওয়ার কথা ভাবছে, বিশেষ করে এইভাবে কোনো এজেন্টের থ্রুতে এত টাকা দিয়ে কেউ যদি দেখে যদি মানে অ্যাটলিস্ট যদি কিছু যদি জানতে পায়, যদি কিছু যদি বুঝতে পারে যে না এটা মানে এইভাবে যাওয়াটা ঠিক না, ঠিক আছে ওখানে মানে কী হবে, তাহলে অ্যাটলিস্ট তাও আমার মনে হবে যে আমি কিছু একটা ভিডিও বানিয়েছি। পরিষ্কার বলতে সত্যি আমার খারাপ লাগছিল যখন আমি দেখেছি এই ধরনের জিনিসগুলো, আর যখন আমি এই ভিডিওগুলো যখন দেখেছি মানে ইউটিউবে, বলতে গেলে ড্যারিয়েন জঙ্গলের মানে এরকম কত বডি পড়ে আছে পাশ দিয়ে, পচে গলে গন্ধ বেরিয়ে গেছে, মাটিতে পরে চাপা দিয়ে দিয়েছে। ঠিক আছে, কেউ কারো কিছু হয়ে গেলে পরে কেউ মানে মানে আর ওকে হেল্প করার মতো মানে হেল্প করার মানে সেই চান্সও নেয় না, যদি ওকে হেল্প করতে গিয়ে ওরা না নিজে ফেসে যায়। ঠিক আছে, আর যদি কেউ যদি পৌঁছে তারা কী জব করে ওখানে গিয়ে, হাউসকে এইসবের জব, কী আর বলবো আমি এই বিষয়ে। এখানে একটা মানে প্রশ্ন এখানে একটা আসছে কি, শুধুমাত্র কি ভারতের লোকেরাই কি যায়? আরও তো অনেক দেশ আছে না, তো কোন দেশগুলো আর সব থেকে বেশি মানে হচ্ছে মানে আমেরিকা যাওয়ার জন্য তারা মানে ওখানে ইলিগাল মাইগ্রেন্টের সংখ্যাও সব থেকে বেশি কোন দেশের থেকে? সেটা হলো এক তো মেক্সিকো, সেটা অবশ্যই, কারণ হচ্ছে আমেরিকার পার্শ্ববর্তী দেশ মেক্সিকো। 2 নম্বর হচ্ছে ইন্ডিয়া, সেকেন্ডে ইন্ডিয়া, 3 নম্বরে চায়না, 4 নম্বরে ফিলিপিন্স। আগে ছিল 3 নম্বর 4 নম্বর আগে ইন্ডিয়া ছিল, এখন এত প্রবণতা বেড়েছে যে এখন 2 নম্বরে ইন্ডিয়া পৌঁছে গেছে। 5.6% টোটাল হচ্ছে মানে ইমিগ্রেন্টসদের মধ্যে 26% মেক্সিকান, ইন্ডিয়া 6% অলমোস্ট, চায়না তারপর 5%, আর হচ্ছে ফিলিপিন্স, এল সালভাডর। আগে এল সালভাডর সেকেন্ড মানে মানে ফার্স্ট না সেকেন্ড জানি আগে ছিল, পরপর আরও অনেক কিউবা রয়েছে, ভিয়েতনাম রয়েছে, এশিয়ান কান্ট্রি, ইস্ট এশিয়ান কান্ট্রি অনেক রয়েছে, কিন্তু চায়না থেকেও যে অনেকে রয়েছে এটাও একটা একটা মানে দেখার বিষয়, ভাবার বিষয়। কারণ চায়না সেকেন্ড লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, মানে জিডিপির দিক থেকেও 18 ট্রিলিয়ন জিডিপি, তাও মানে চায়নার মধ্যে থেকেও যে এত লোক যাচ্ছে এটা একটা জিনিস ভাবার জিনিস, কারণ পপুলেশনও বেশি।
ঠিক আছে, মানে আমাদের দেশের কথা যদি বলি যে মানে ওইটু আমেরিকার ইলিগেল পপুলেশন, ইলিগেল মাইগ্রেন্টসের মধ্যে ইন্ডিয়ার মানে ইসে পপুলেশন মানে ইলিগেল মাইগ্রেন্টস হচ্ছে সেকেন্ড ইসেতে। কতটা তাহলে মানে একটা মানে আমাদের দেশের জন্য একটা কতটা মানে নিরাশাজনক একটা বিষয় যে আমাদের দেশে এখনও পর্যন্ত সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, সেই ধরনের এমপ্লয়মেন্ট অপরচুনিটি এখনও সেইভাবে মানে তৈরি মানে হতে পারলো না যে আমাদের দেশের ইসে মানে অনেক ইয়ং ছেলেমেয়েরাকে এইভাবে এবার এরকম ধরনের পথ বেছে নিতে হচ্ছে। বিশেষ করে এই ধরনের এগুলো সুযোগ নিচ্ছে সেই হিউম্যান ট্রাফিকার্সরা, যারা মানে তাদেরকে এই সব মানে এই মানে ইমোশনাল যে একটা উইক পয়েন্ট যে রয়েছে এটাকে সুযোগ নিয়ে তাদেরকে এই ধরনের মানে ওরা তো টাকা কামিয়ে নিচ্ছে, যারা এজেন্টরা যারা রয়েছে তাদের তো টাকা পেয়ে যাচ্ছে, কিন্তু আসলে ভুগতে হচ্ছে এদেরকেই। এত কঠিন পরিস্থিতির মধ্যে তাদেরকে সফর করে তাদের যখন পৌঁছচ্ছে তাদের সাথে আবার এরকম ট্রিটমেন্ট হচ্ছে। তো জাস্ট এটাই বলা, আর কি বলবো এই বিষয়ে আমি, যে মানে আমি চাই যাতে এই ভিডিওটা দেখে কেউ যাতে মানে এই ধরনের যাতে কোনো স্টেপ যাতে না নেয়। আমি আপনাদেরও বলবো, আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে? যদি মনে হয় যে এটা একটু নলেজেবল আছে ভিডিওটা, যদি কেউ যদি দেখে যদি কেউ যদি কিছু জানতে পারে, এক্সট্রা যদি নলেজ যদি একটু হলেও যদি মানে এক্সট্রা হয়, যদি কিছু যদি ইমপ্রুভ হয়, তাহলে আমারই ভিডিওটা করা তাহলে একটু মানে সাক্ষাৎ মনে করব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ব্যাস, জয় হিন্দ।